অবসরে যাওয়ার আগে স্ত্রীর নামে মাদারীপুরে ৯০ একর জমি কেনেন বেনজির আহমেদ। জোর করে লিখে নেয়ার দাবি ফৌজদারি অপরাধ বলছেন আইনজীবীরা। এবং বহর সম্প্রসারণে উড়োজাহাজ কিনবে বিমান, যান্ত্রিক ত্রুটিতে পিছিয়ে যুক্তরাষ্ট্রের বোয়িং, পাল্লা ভারী এয়ারবাসের ব্যবসা ও নিরাপত্তাকে প্রাধান্যের পরামর্শ। সকালের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এদিকে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় হেলিকপ্টারে করে দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা দেবেন সরকার প্রধান। মঠবাড়িয়া ও পাথরঘাটা পরিদর্শন শেষে বেলা 12:30টার দিকে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন শেখ হাসিনা। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির খবর জানাতে বাগেরহাটে আছেন রিপোর্টার আলী আকবর টুটুল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। টুটুল, এখনো পর্যন্ত কিন্তু এক ধরনের অসহায় জীবনযাপন করছেন, কারণ এখানে তেমন কোনো খাদ্য সহায়তা এখনো পৌঁছায়নি। কিন্তু আমি যেখানে আছি বাগেরহাটে খাদ্যার, এবং এখানে কিন্তু প্রায় 50টা পরিবার কিন্তু এখানে পানিবন্দী আছে 5 দিন ধরে। এছাড়া যদি একটু বলি যে উপকূলীয় এলাকার যে বেড়িবাঁধগুলো ভেঙে গিয়েছিল, সেই বেড়িবাঁধ থেকে এখনো কিন্তু সংস্কার সম্পূর্ণ না হওয়ার কারণে জোয়ার ভাটার পানি উঠে কিন্তু এখনো জলাবদ্ধতা রয়েছে। আর যদি মোড়লগঞ্জ, শরণখোলা এবং বাগেরহাট সদরের কয়েকটি স্পটে কিন্তু আমরা যদি খবর নিয়েছি, তখন জানতে পেরেছি যে ওই এলাকার মানুষ এখনো পানিবন্দী অবস্থা রয়েছে। এখন পর্যন্ত অনেক জায়গায় কিন্তু শুকনো খাবারও কিন্তু পৌঁছায় নাই। তবে যদি বলি যে বাগেরহাটে এবার যে রেমাল ঘূর্ণিঝড়ে কিন্তু তাণ্ডবে, কিন্তু যদি বেড়িবাঁধের কথা বলি তাহলে কিন্তু 12 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতি করেছে। যে বেড়িবাঁধ সর্বোচ্চ রেকর্ড ভঙ্গ করেছে আমফান এবং ইয়াসের মতো ঘূর্ণিঝড়। আর সেখানে কিন্তু আসলে এই কারণে কিন্তু মানুষের মধ্যে দুর্ভোগটা আসলে বেশি পোহাতে হচ্ছে। মানে পানি উঠছে এবং বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে কিন্তু এখনো সেই পানি জলমগ্ন হয়ে পড়েছে। এ কারণে কিন্তু মানুষের যে কর্মহীন মানুষ বা নিম্ন আয়ের মানুষগুলো খুবই পড়েছে চরম বিপাকে। তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো খাদ্য সহায়তা কোনো এলাকায় কিন্তু পৌঁছায়নি। কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে আসলে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, কিন্তু আসলে মানে পুরোপুরি এখনো পর্যন্ত অনেক জায়গায় এখনো খাদ্য সহায়তা না পৌঁছার কারণে মানুষের মধ্যে আসলে দুর্বিষহ আসলে জীবনযাপন করছেন। অনেকে কিন্তু ঘর থেকে বাইরে বেরোতে পারছেন না, এবং নিম্ন আয়ের মানুষ কোনো কর্মকাণ্ড করতে পারছেন না, এবং অনেকে রিকশাওয়ালা দেখেছি, এবং যারা একেবারে খেটে খাওয়া মানুষ দিনমজুর, তাও কিন্তু এখন এক ধরনের অসহায়ত্বের জীবনযাপন করছে। আর যদি আরেকটু বলি যে বাগেরহাটের আসলে প্রায় 60,000 ঘর বাড়ি আসলে বিধ্বস্ত হয়েছিল, আংশিক এবং পুরো ক্ষতি হয়েছে। পাশাপাশি গাছপালা পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি এবং এছাড়াও যদি বলি যে আসলে বাগেরহাটে সবজি ক্ষেত্রে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। যে সবজি ক্ষেত্রে যদি বলি তাহলে ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে প্রায় 12,000 হেক্টর জমির কিন্তু আক্রান্ত হয়েছে, যার ফলে আসলে মানুষ আসলে এখন কিন্তু এক ধরনের একেবারে যে দিশাহারা হয়ে পড়েছে। এই ছিল আমার কাছে বাগেরহাটের রেমালের পরবর্তী আসলে সব শেষ খবর। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম বাগেরহাট থেকে। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের আম বাগানগুলো। 50 থেকে 70% আম ঝরে পড়েছে বলে দাবি বাগান মালিকদের। এতে লোকসানের আশঙ্কা তাদের। সংকট সৃষ্টি হয়, বাজারে দামও বেড়েছে। আর কৃষি বিভাগ বলছে পুষিয়ে নিতে স্বল্প সুদে বাগানীদের ঋণের ব্যবস্থা করা হবে। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লন্ডভন্ড দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ। বাগানে উপড়ে পড়েছে গাছ, ঝরে গেছে আম। ঝড়ের পর পরিপক্ক আম সংগ্রহ করে দ্রুত বাজারজাত করছেন সাতক্ষীরা ও মেহেরপুরের বাগানীরা। তারা জানান, বাগানে 50 থেকে 70% আম ঝরে পড়েছে, যে 30% বাকি আছে তাও ক্ষতিগ্রস্ত। এতে লোকসানের শঙ্কা তাদের। ঝড়ের তসরুপাতের কারণে পড়ি নষ্ট হয়ে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন আমরা এই লস কিভাবে আমরা এটা উঠাবো? গাছ ভেঙে গেছে, অনেক আম ঝরে গেছে। 20 লক্ষ টাকার মতন আমার ক্ষয়ক্ষতি হয়েছে। অর্ধেক আম ঝরে যাওয়ার কারণে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। এদিকে আমের সংকট তৈরি হওয়ায় দাম বেড়েছে বাজারে। ঘূর্ণিঝড়ের পর প্রতিমন বিক্রি হচ্ছে 2,800 থেকে 3,000 টাকা দরে। যে গাছে আগে 10 মণ আম পেতাম, অনাবৃষ্টির কারণে আমরা 5 মণ পাচ্ছি। আবার এই ঝড়ের কারণে তারও
অর্ধেকও পাচ্ছি না। এবছরও আমরা প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত। আজকে এই যে আম, এসব আম বিক্রি হচ্ছে আপনার 2800 টাকা 2900 টাকা মন। অবশ্য কৃষি বিভাগ বলছে আমের দাম বাড়ায় বাগান মালিক ও ব্যবসায়ীদের তেমন ক্ষতি হবে না। তারপরও ক্ষতিগ্রস্ত বাগানীদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এগুলো মেচুর আম যেহেতু এগুলো বাজারজাত করা যাবে এবং চাষির হয়তো সামান্য একটু দাম কম পেতে পারে, তবে তেমন কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই। ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা সহজতে ব্যাংক ঋণ বা কোনো প্রণোদনার আওতায় আনতে পারি কিনা সে বিষয়ে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। সাতক্ষীরায় 4118 হেক্টর ও মেহেরপুরে 2326 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। মুহূর্তে সিলেটের গোয়াইনঘাটে আছেন সহকর্মী ইকরাবুল কবির, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। উজান থেকে তীব্র বেগে পানি প্রবেশের কারণে সিলেটের বেশ কিছু জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে আছি গোয়াইনঘাট উপজেলার তোয়াক্কুল ইউনিয়নের। এই উপজেলার 13টি ইউনিয়নই মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই সিলেট গোয়াইনঘাট যে সড়ক, সেই সড়কটি পুরো পানিতে তলিয়ে গেছে এবং এর পাশাপাশি যেই গ্রামীণ যেই সড়কগুলো আছে প্রত্যেকটি সড়ক পানিতে তলিয়ে গেছে, যার কারণে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই এলাকার মানুষ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, যোগাযোগের বিভিন্ন যেই মাধ্যমগুলো আছে সব জায়গায় দিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি বলি, পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ যে তথ্য দিয়েছে, বিভিন্ন নদ নদী, সুরমা নদী পানি কানাইঘাটের বিপদসীমার 1.69 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ 1 মিটার 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী অমলসিতে প্রায় 2 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারি নদী সারিঘাটে 89 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডাউকি নদী জাফলংয়ে 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সারিগাং গোয়াইনঘাটে, অর্থাৎ আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি গোয়াইনঘাটে সারিগাং, এই পাহাড়ি নদী সেই 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই এলাকার প্রচুর মানুষ আশ্রয়হীন পড়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে 56টি আশ্রয়কেন্দ্র করা হয়েছে এবং সিলেটের যেই গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং জৈন্তাপুর, অন্যদিকে জকিগঞ্জ, এই পাহাড়ি যেই উপজেলা, পাহাড় সংলগ্ন যে উপজেলাগুলো আছে, সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে, প্রত্যেকটি উপজেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বন্যার পানি ঢুকছে এবং পাহাড়ি ঢলের কারণে এলাকার মানুষ নতুন নতুন এলাকায় প্লাবিত হচ্ছে, নতুন নতুন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং বিশেষ করে বলা যায় এই উপজেলা গোয়াইনঘাটের জাফলং, বিছনাকান্দি, রাতারগুল সহ এই এলাকার যেই পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, সাদা পাথর পর্যটন কেন্দ্র রয়েছে, প্রত্যেকটা পর্যটন কেন্দ্রই পানিতে পুরো ভরে গেছে এবং এই এলাকার মানুষের একমাত্র বাহন হয়ে দাঁড়িয়েছে যে নৌকা এবং সব কিছু মিলে আগামী 24 ঘন্টায় যদি এই অবস্থা থাকে তো বন্যা পরিস্থিতির দিকে যাবে এবং তবে বৃষ্টিপাত কমে গিয়েছে। সকালে কিছুটা ভারী বৃষ্টি হয়েছে, এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত নাই, তবে আবহাওয়া অফিস বলছে যে আজকে কিছুটা বৃষ্টিপাত কমবে এবং আকাশ পরিষ্কার হবে। মোটামুটি সেই অপেক্ষা থাকলো এলাকার মানুষ এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার পরে প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষকে স্থানান্তর করা হচ্ছে। মোটামুটি এই ছিল সিলেটের যে আকস্মিক বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে তার সর্বশেষ খবর। সিলেটের গোয়াইনঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। সকালের সময় আরও থাকছে। এই বাস কিভাবে রেজিস্ট্রেশন পেল? কিছু সিঙ্গেল ডেকারকে স্লিপার করেছে। রিফাত, বিকে অটোমোবাইলস, এরা বিআরটিকে আলাদা টাকা দেয়। গাড়ি দেখানো হতো না, গাড়ি না দেখে নাম্বার দিত। অনুমোদন ছড়ায় মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে স্লিপার বাস। চেসিস বিক্রির আগে ম্যানেজ হয় নম্বর। আমদানিকারক বিআরটি এর পাল্টাপাল্টি দোষারোপ। সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রীর নামে মাত্র 2 বছরে প্রায় 90 একর জমি কেনা হয়েছে। এত বিপুল সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এলো তা নিয়ে আলোচনা হলেও যাদের কাছ থেকে কেনা হয়েছে তারা স্বেচ্ছায় দিয়েছেন কিনা সে প্রশ্ন অনুচ্চারিতই থেকে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে বেনজির আহমেদের কাছে জমি বিক্রি করা অনেকেই জোর জবস্তির শিকার হয়েছেন। কেউ কেউ জমি না দেয়ায় নির্যাতিত হওয়ারও অভিযোগ করেছেন। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী রাজৈর উপজেলা
অবসরে যাওয়ার 1 মাস আগ পর্যন্ত মাত্র 2 বছরে প্রায় 90 একর জমি কেনা হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে। 113টি দলিলে কেনা এসব জমির বেশিরভাগই ফসলি জমি। এত জমি কেনার টাকা যোগান দিতে দুর্নীতি হয়েছে কিনা তা জানতে সাবেক আইজিপিকে সপরিবারে হাজির হতে তলব করেছে দুদক। আর এই সুযোগে নিজেদের উপর হওয়া জবরদস্তির বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন রাজৈরের ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, স্ত্রীর নামে জোর করে ফসলি জমি লিখে নিয়েছেন বেনজির আহমেদ, আর এতে সহায়তা করেছেন তৈয়ব আলী নামে স্থানীয় এক ব্যক্তি। জমি লিখে না দিলে নির্যাতনের শিকারও হতে হয়েছে অনেককে। জোর পূর্বী নিয়েছে, জমিটা দেবো না, এত কষ্টের পর জমিটুক করছিলাম, বাড়ি কষ্টে জমিটুক দিয়েই আর যাই নেই ও দ্বারা দেখাইছে, আবার নিচ্ছে আমাদের দলিলের উপর দিয়ে সে আবার দলিল করছে। জোর করে কারো জমি লিখে নেয়া ফৌজদারি অপরাধ জানিয়ে এর শাস্তি আর প্রান্তিক কৃষকের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আইনজীবীরা। যদি এটা সত্য হয় তাহলে নিশ্চয়ই তার বিচার হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে জিরো টলারেন্সে আছে। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে। 60 বিঘার অতিরিক্ত জমি থাকলে কোনো ব্যক্তির নামে বা পরিবারের নামে সেটা কিন্তু সরকার আইন আমলে নিতে পারে। যারা ক্ষতিগ্রস্ত তারা যদি আইনের আওতায় আসে, মামলা করে, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টি আদালত বিবেচনা করে দেখতে পারে। মাদারীপুরে সাবেক পুলিশ প্রধানের বিপুল সম্পত্তির খবর জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এয়ারবাসের তুলনায় বোয়িংয়ের উড়োজাহাজে দুর্ঘটনার রেকর্ড বেশি, আর নির্মাণগত ত্রুটির তথ্য প্রকাশে বিশ্বজুড়েই বিরাজ করছে বোয়িং আতঙ্ক। তাই আগেভাগেই বোয়িংয়ের পরিবর্তে ফ্রান্সের এয়ারবাস কেনা নিয়ে মাঠে নামে বাংলাদেশ। এরপরে যুক্তরাষ্ট্র নিজেদের বোয়িং উড়োজাহাজ বিক্রির জন্য দৌড়ঝাঁপ শুরু করে ঢাকায়। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসা ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বহর সম্প্রসারণে নতুন 10টি উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ অবস্থায় আগেভাগেই বোয়িংয়ের পরিবর্তে ফ্রান্সের এয়ারবাস কেনা নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত সেপ্টেম্বরে ঢাকা সফরে এসে সেরে ফেলেন দ্বিপাক্ষিক আলোচনাও। এরপরই অর্ডার পেতে নির্বাচনের আগে থেকেই দৌড়ঝাঁপ শুরু করে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি। আর্থিক প্রস্তাব দেওয়ার পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ে নানাভাবে বৈঠক করছে বোয়িংয়ের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দিচ্ছেন ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলে বিক্রয় ও বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট রায়ান ওয়ার। সম্প্রতি বোয়িংয়ের উড়োজাহাজের উৎপাদনগত যান্ত্রিক ত্রুটি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, শঙ্কায় ফেলেছে বিশ্বব্যাপী ব্যবহারকারী এয়ারলাইন্সগুলোকে। বিশেষজ্ঞরা বলছেন, অনেক আগে থেকেই ছোট ছোট ত্রুটিগুলো চোখ রাঙাচ্ছে বোয়িংয়ের কিন্তু ইনসিডেন্ট বলেন, অ্যাক্সিডেন্ট বলেন, সংখ্যা কিন্তু অনেক বেশি। তো 737 ম্যাক্সেরই যতগুলো হয়েছে টোটাল এয়ারবাসে তা হয়নি। সো এইটা একটা ছিল, আর এই অরিজিনালসটা ছিল যে কেন হচ্ছে টুকটুক টুকটুক ছোট লেগে, কিন্তু একটা সংকেত, ওয়ার্নিং। এই ছোট ছোট থেকে অনেক সময় বড় কিছু হয়। তথ্য অনুযায়ী বোয়িংয়ের তুলনায় দুর্ঘটনা কম, জ্বালানি ও পরিচালন ব্যয় সাশ্রয়ী, যাত্রী ধারণ ক্ষমতা বেশি হওয়ায় চাহিদা বাড়ছে এয়ারবাসের। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, উড়োজাহাজ নির্মাণ দীর্ঘ হওয়ায় দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। সেক্ষেত্রে ব্যবসা ও নিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ তাদের। গত বছর আমাদের প্যাসেঞ্জার ট্রাফিক 32% গ্রোথ হয়েছে ঢাকা থেকে। এই গ্রোথটা যদি আমাদেরকে ধরে রাখতে হয় তাহলে কিন্তু আমাদের ফ্লিট বাড়ানো ছাড়া কোনো গতি নাই। সেইগুলো যদি না বাড়াতে পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ে যাব সবসময়। বাংলাদেশ বিমানের বহরে থাকা 21টি উড়োজাহাজের মধ্যে 16টি বোয়িংয়ের। তবে সংশ্লিষ্টদের সংখ্যা, বহরে নতুন কোম্পানির উড়োজাহাজ যুক্ত হলে 20 বছরে পরিচালন ব্যয় বাড়তে পারে প্রায় $1,500 কোটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অনুমোদন নেই, কিন্তু মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে বিলাসবহুল স্লিপার বাস। বেআইনি হলেও ঠিকই বিআরটিএর রেজিস্ট্রেশন নম্বর আছে দেশের বিভিন্ন রুটে চলাচল করা অন্তত 450 বাসের। বাস মালিক, চেসিস আমদানিকারক এবং বিআরটিএ সবাই দোষছেন একে অপরকে। তবে স্লিপার বাসের মালিকরাই বলছেন, আমদানিকারক প্রতিষ্ঠান চেসিস বিক্রির আগেই বিআরটিএর নম্বর ম্যানেজ করে দেয়। মেহেদি হাসানের রিপোর্ট। রাজধানীর ব্যস্ততম গাবতলী বাস টার্মিনাল। সময় সংবাদের ক্যামেরা দেখে দূরপাল্লার এই বাসের পালানোর চেষ্টা, কিন্তু কেন? বিআরটিএর তথ্যমতে বাংলাদেশে এ ধরনের স্লিপার বাস চলার অনুমতি নেই।
তার উপর যেসব চেসিসের উপর স্লিপারগুলো তৈরি হচ্ছে সেটিও অবৈধ, কারণ এসব চেসিসের ক্যাটালগ বলছে ধারণ ক্ষমতা সিঙ্গেল ডেকের বা একতলার, কিন্তু বাস বানানো হয়েছে দ্বিতল তো বটেই, তার উপর স্লিপার। যদিও মালিক সমিতি নিজেরাই এসব বাসের ঘোর বিরোধী। এই গাড়ি একটু স্পিডে টানলে এই গাড়ি হিলতে থাকে, তো এই গাড়িটা দোতলা বাস বানানোর জন্য তো এই চ্যাসিস তৈরি করা হয়নি। এই বাস কিভাবে রেজিস্ট্রেশন পেল? বিআরটিএ কর্তৃপক্ষ এসব বাসের পক্ষে যুক্তি না দেখালেও বাসগুলো কিভাবে নিবন্ধন পেল সে বিষয়ে দায়ী সারা উত্তর দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। আইন বিধিতে স্লিপারে কোনো ডেফিনিশন নেই। বাসটা আছে রেজিস্ট্রেশন নেয়, তখন এটা সিঙ্গেল ডেকারে ছিল। পরবর্তীতে ওরা শেপ চেঞ্জ করে কিছু সিঙ্গেল ডেকারকে স্লিপার করেছে। অবশ্য মূল গুমর ফাঁস করেছেন স্লিপার বাসের মালিকেরাই। আমদানিকারক প্রতিষ্ঠান চেসিস বিক্রির আগেই বিআরটিএর নম্বর ম্যানেজ করেন, পরে চেসিস কিনে নিজেদের মতো স্লিপার বাস বানিয়ে ফেলেন মালিকেরা। ইফাদ, বিকে অটোমোবাইলস এরা বিআরটিকে আলাদা টাকা দেয় যে আমার এই গাড়িগুলি আসলে পারমিট দিয়ে দিবেন। দেশে তৈরি স্লিপার বাস কিংবা দোতলা বাসের চেসিস আমদানি করছে মূলত বিকে এবং ইফাদ নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান। বৈধতা না থাকলেও নিজেদের ইচ্ছে মতো স্লিপার বাস নির্মাণ, ক্যাটালগের নিয়মনীতি না মানার বিষয়গুলো স্বীকার করলেও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি কোনো কর্মকর্তা। গাড়ি দেখানো হতো না, গাড়ি না দেখে নাম্বার দিত, এটা বাস সারি বলতে পারে। অথচ অদৃশ্য কারণে এসব বাস জব্দ করছে না আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিআরটিএ। এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট সবার সাথে একটা সমন্বিত উদ্যোগে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সন্দেহ নেই দেশের সড়ক মহাসড়ক আগের চেয়ে উন্নত হয়েছে অনেক। সেই বিবেচনায় বর্তমান মহাসড়ক যদি স্লিপার বাস চলার উপযুক্ত হয়, তবে সেই মানের চেসিস আমদানির আগে আইন পরিবর্তনের দাবি সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সংঘাতপূর্ণ এলাকায় জটিল কোনো অপারেশনে যখন অন্য দেশের কন্টিনজেন্টগুলো ব্যর্থ হয়, তখন ডাক পড়ে বাংলাদেশ স্পেশাল ফোর্স কন্টিনজেন্ট বা BANSFC'র। দুর্গম এলাকায় ঝুঁকিপূর্ণ অপারেশন মানে BANSF। এই কন্টিনজেন্টের সদস্যরা বলছেন, বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখতে যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরে বিস্তারিত বুলবুল রেজার রিপোর্টে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের আকাশে উঠছে লাল সবুজের পতাকা। দেশটির মাটিতে একমাত্র র্যাপলিং টাওয়ারটি বাংলাদেশি শান্তিরক্ষীদের তৈরি। জাতিসংঘের মিনুস্কা মিশনে বিভিন্ন দেশের একাধিক কন্টিনজেন্ট থাকলেও কোথাও নেই এই ধরনের ট্রেনিং টাওয়ার। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান টাওয়ারটির উদ্বোধনের পর স্পেশাল ফোর্স কন্টিনজেন্টের অত্যন্ত দক্ষ ও মেধাবী সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘের মিনুস্কা মিশনে অনেকগুলো দেশের শান্তিরক্ষীরা কাজ করেন। এই মিশনে বাংলাদেশ অন্যতম অংশীদার। যে কোনো সংঘাতপূর্ণ এলাকায় জটিল অপারেশনে যখন অন্য দেশের কন্টিনজেন্টগুলো ব্যর্থ হয়, তখন ডাক পড়ে বাংলাদেশের এই কন্টিনজেন্টের। নারী সদস্যরাও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। কন্টিনজেন্টে পুরুষ মেম্বারদের সাথে কাজ করার পাশাপাশি আমরা যখন কোনো অপারেশনে যাই বা কোনো সিমিক কার্যক্রম আয়োজন করি, সেখানে আমাদের এই নারী সদস্যরা আমাদের পুরুষ সদস্যদের সাথে সমান তালে মিলেমিশে তাদের দায়িত্ব পালন করে থাকেন। যেসব দুর্গম এলাকায় অন্যান্য কন্টিনজেন্ট পৌঁছাতে পারে না কিংবা তারা অপারগতা প্রকাশ করে, সেখানে স্পেশাল ফোর্স কমান্ডারের নির্দেশে কঠিন সব অপারেশনে নেতৃত্ব দিতে হয় BANSFC-কে। স্পেশাল ফোর্স এই জন্যই বলা হয় যে নর্মাল ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান কিংবা অন্যান্য কন্টিনজেন্ট যে কাজগুলো করতে পারবে না, লাইক কোনো এলাকায় একটা লম্বা সময়ের জন্য থাকা কিংবা কাউকে অ্যারেস্ট করা, কিংবা যে এলাকায় সাধারণ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান যেতে পারবে না, লাইক হেলিকপ্টার থেকে নামা, হেলিকপ্টার থেকে নেমে একটা লম্বা সময়ের জন্য সাপ্লাই ছাড়া ওখানে সাস্টেন করা, এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজগুলো স্পেশাল ফোর্সের সদস্যরা খুব ভালোভাবে সম্পন্ন করে থাকে বলেই এখানে বাংলাদেশ স্পেশাল ফোর্সকে নিয়োজিত করা হয়েছে। অপারেশন মানেই ঝুঁকি। দিনের পর দিন এই ঝুঁকি নিয়েই কাজ করতে হয় শান্তিরক্ষীদের। বাংলাদেশি শান্তিরক্ষীদের দায়িত্বটা যেন আরেকটু বেশি। সাধারণ জনগণের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করতে হয় তাদের। দেশের পতাকাকে সমুন্নত রাখতে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তারা।
আফ্রিকার দরিদ্র দেশগুলোর মধ্যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক অন্যতম। দেশটিতে শান্তি স্থাপন ও সংঘাত নিরসনে মিনুস্কা মিশনে গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ। আর এক্ষেত্রে বাংলাদেশ স্পেশাল ফোর্স কন্টিনজেন্টের ভূমিকা অতুলনীয়। বুলবুল রেজা, সময় সংবাদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। কালবৈশাখী ঝড়ে দিনাজপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মধ্যরাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, রাস্তার উপর পড়েছে গাছ। এই মুহূর্তে সদর উপজেলায় আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আজ রাত 1:30টার দিকে থেকে দিনাজপুরের ঘূর্ণিঝড়ে, এটা কালবৈশাখী ঝড়ই বলা যাবে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে দিনাজপুর শহরে আপনার গাছপালা, আপনার ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি এবং বিদ্যুতের পোলগুলোর পরে যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে। আমি এই মুহূর্তে দিনাজপুর শহরের যে প্রধান সড়ক ঈদগাহ আবাসিক এলাকা রয়েছে, আপনি এখানে দেখছেন যে ফায়ার সার্ভিসের আপনার 2-3টি ইউনিট, এখানে প্রায় 3টি ইউনিট এখানে আপনার এই যে রাস্তার উপরে বিদ্যুতের পোল এবং গাছ আপনার ব্যাপক পড়ে যাওয়ার কারণে তারা কিন্তু কেটে এটাকে উদ্ধার কাজ করছেন। এবং তাদের ফায়ার সার্ভিস যে কর্মকর্তা তিনি বলছেন যে শুধু একটি নয়, এরকম 5-6টি পোল রাস্তার উপরে আপনার ঝড়ে পড়ে যাওয়ার কারণে বিদ্যুতের যে সংযোগ, মধ্যরাত থেকে কিন্তু বিদ্যুতের সংযোগ কিন্তু নাই এখন পর্যন্ত। আমরা যেটা কথা বলেছিলাম যে যেহেতু বিদ্যুতের পোলগুলো পড়ে গেছে, এই পোলগুলো আপনার সরানোর কাজ চলছে এবং ক্ষয়ক্ষতির যে পরিমাণ এ পর্যন্ত কিন্তু জেলা প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তারা এখনও নিরূপণ করতে পারেনি। তারা যেটা বলছেন যে এখন পর্যন্ত তারা বিভিন্ন যদি উপজেলা এবং শহর ছাড়াও আশেপাশের এলাকাগুলো যদি আপনার এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তারা যেটা বলছেন যে এখন পর্যন্ত জানমালের ক্ষতি তারা পায়নি, তবে কিছু ফসলেরও ক্ষতির কথা তারা বলেছেন। তবে বিশেষ করে দিনাজপুরের আপনার যে শহর, দিনাজপুর শহরে আমরা দেখেছি বালুবাড়ি, ঈদগাহ আবাসিক এলাকা, আপনার মিশন রোড এবং বিভিন্ন সড়কে কিন্তু আপনার এই গাছপালাগুলো পড়ে গেছে, সব পুরনো গাছ। আমরা দেখছি যে উৎসুক যারা জনতা আছেন তারা আপনার এই শহরকে উদ্ধার কাজ তারা দেখছেন। এবং ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা তিনি বলছেন যে এটা অনেক সময় লাগবে, কারণ 1-2টি গাছ নয়, প্রায় অনেক গাছ আপনার রাস্তার উপরে পড়ে রয়েছে। বিশেষ করে বিদ্যুতের পোল, এই পোলগুলো প্রায় 6টি পোল আমরা দেখছি যে এই সড়কের মধ্যে দিয়ে আপনার পড়ে রয়েছে। এই পোলগুলো আপনার উদ্ধার কাজ আপনার তারা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে উদ্ধার কাজ চালানোর পরে এই ফায়ার সার্ভিসের যারা কর্মী বাহিনী আছেন তারা এই উদ্ধার কাজ সম্পূর্ণ করার পরেই কিন্তু আপনার হয়তো সড়ক যোগাযোগ আবার চলাচল শুরু হবে। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম দিনাজপুর থেকে। গত 2 বছর ধরে ঠিকমতো পানি সরবরাহ হয় না গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতাধীন কয়েক লাখ কৃষককে নির্ভর করতে হচ্ছে সেচ পাম্পের ওপর। এ কারণে প্রতি বছর কৃষকের বাড়তি খরচ হচ্ছে 250 থেকে 300 কোটি টাকা। সঙ্গে বেড়েছে ফসলের উৎপাদন খরচও। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামের দিগন্ত বিস্তৃত মাঠ, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান সেচ খাল বয়ে গেছে পাশ দিয়েই। এ খালের পানি দিয়েই ফসল আবাদ হলেও গত 2 বছর ধরে বন্ধ পানি সরবরাহ। একই অবস্থা জিকে সেচ প্রকল্পের আওতাধীন ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মাগুরা জেলার কৃষকের অধিকাংশ জমিতে চাষাবাদ করা হচ্ছে সেচ পাম্প দিয়ে। কৃষক জানায়, জিকে সেচ খালের পানি দিয়ে প্রতি বিঘা জমিতে ধান আবাদে খরচ হয় 600 টাকা, আর সেচ পাম্প থেকে পানি দিয়ে আবাদ করতে খরচ হয় 8 থেকে 10,000 টাকা। এই হিসাবে প্রতি বছর 4 জেলার অন্তত 4 লাখ কৃষকের বাড়তি খরচ হচ্ছে 250 থেকে 300 কোটি টাকা। বরং বাদি কতটুকু ধান ধর্ম যায়, 5,000 তেল লাগে, তাতে একবার ধান দিলে আবার খরচ হয় 10,000 টাকা। 8-10,000 টাকা তেল খরচ হবে এই ধান জন্মাতে, আর নাহলে পানি থাকলে এই ধান খরচগুলো আমাদের হতো না। পানি যদি না থাকে তাহলে মানুষজন কি খাবে আর কি করবে? আশপাশে যেসব গাছপালা টালা আছে না, 2-1 বছর পরে ওই সব গাছপালাও সব মরে সাফ হয়ে যাবে। 18 বছর আমি শাক তুলি কেনালের থেকে, তা পানি নেই, তা আমি শাক তুলবো কইতে। এদিকে পানি দিত তাহলে আমাদের আবাদটা শুরু হয়ে যেত, আবার ধান শুরু হয়ে যেত। তবে সংকটের সমাধান নেই পানি উন্নয়ন বোর্ডের কাছে। গত বছর 2,500 কোটি টাকার ডিপিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে গতানুগতিক বক্তব্য সংশ্লিষ্ট কর্মকর্তার। জিকে এটা রিহ্যাবিলিটেশন একটি প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ের মধ্যে আছে, প্ল্যানিং কমিশনে আছে। আশা করতেছি যে চলতি অর্থ বছর নাগাদই এটা একনেক করতে অনুমোদিত হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 13টি উপজেলার প্রায় 1,21,525 হেক্টর জমিতে সেচ দেওয়া হয় জিকে সেচ প্রকল্পের মাধ্যমে। বর্তমানে খরিফ 1 মৌসুমে কিছুটা পানি সরবরাহ করা হলেও বাকি সময় বন্ধ রাখছে কর্তৃপক্ষ। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।
ভুতুড়ে বিল নিয়ে বিপাকে পড়েছেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা। গত 2 মাস ধরে বিলের কাগজে হিসাব মিলছে না অধিকাংশ গ্রাহকের। অভিযোগ উঠেছে প্রতিটি বিলে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হয়েছে। এ নিয়ে অভিযোগ করা হলেও মিলছে না কোনো সমাধান। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। স্বাভাবিক সময় একটি পরিবারে যে বিদ্যুৎ বিল আসতো 300 থেকে 400 টাকা, গত কয়েক মাস ধরে সেই বিল আসছে 800 থেকে 900 টাকা। বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে যশোরের পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা। তাদের অভিযোগ, মিটার না দেখে অফিসে বসে বিল করছেন কর্মকর্তারা। প্রতি মাসে বিলের সঙ্গে অতিরিক্ত যুক্ত করা হচ্ছে 80 থেকে 200 ইউনিট বেশি বিদ্যুৎ। এ নিয়ে বিদ্যুৎ অফিসে বারবার অভিযোগ করার পরও মিলছে না কোনো প্রতিকার। শীঘ্রই বিষয়টি সমাধানের দাবি তাদের। গত মাসে যার 800 টাকার বিল আছে, এ মাসে তার 4300। অতিরিক্ত ভুতুড়ে বিলের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। প্রায় 40 ইউনিট, এখন লেখা আছে 90 ইউনিট। ওই জায়গায় বসে বিল লেখে, বাড়ি এসে তারা বিল লেখে না কেউ। এই জায়গায় টাকা দিতেই হবে, না দিলে কারেন্ট কেটে দেবে। আমি বললাম এত বিল হলো কেন, আগামী মাসে আপনার ঠিক করে দেবো। এখন তো এই মাসে দেবে কিরাই টাকা, আপনি আগামী মাসে ঠিক করে দেবেন আমাদের। গরিব মানুষ আমরা খাইতে খাই, আমাদের বিল কমাতে হবে। কমাই দেবো এন তেন অমুক তমুক নানান কথাবার্তা বললে ভাই রাখে যান। আমি রাইখে গেছি, রাখার পর আমার এই জিনিস আবার রিটার্ন ফেরত দিচ্ছে। তারা কিছুই কমায় না আমার এতে। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি নন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর জেনারেল ম্যানেজার। মুঠোফোনে প্রসঙ্গ এড়িয়ে গ্রাহকদের লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। বিদ্যুৎ বিতরণ লাইনে খুব বিজি আছে, কোনো এরকম কোনো বিল আমার জানা নেই। গ্রাহকদেরকে পাঠাইবে, আমার দেখেছি। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে বর্তমানে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর গ্রাহক সংখ্যা 5,72,517 জন। এর মধ্যে আবাসিক গ্রাহক 5,06,098 জন। সময় সংবাদ, যশোর। খেলার খবর। বাংলাদেশের বিশ্বকাপ জার্সি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা হলেও সেগুলো নিয়ে ভাবার সময় নেই ক্রিকেট বোর্ডের। জাতীয় দল বিশ্বকাপে ভালো করলেই এসব আলোচনা শেষ হয়ে যাবে বলে বিশ্বাস বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর। আপাতত বিসিবির মাধ্যমে টাইগারদের অফিসিয়াল জার্সি বিক্রির পদ্ধতি না থাকলেও ভবিষ্যতে নিজেরাই জার্সি বিক্রির চেষ্টা করবেন বলে জানান তিনি। কাছে জার্সির ডিজাইন কি সেটা অনেক বেশি মুখ্য বিষয় আমার কাছে কখনো ছিল না, এখনও নয়, ভবিষ্যতেও থাকবে না। বিকজ আমার যেটা আছে সেটা হচ্ছে টিমটা বাংলাদেশ। সো আমরা যেই জার্সি পরেই খেলবো, এটা বাংলাদেশের রিপ্রেজেন্ট করবে। সো বাংলাদেশকে যখন রিপ্রেজেন্ট করবে তখন এই ছোটোখাটো জিনিসগুলো আমাদের কাছে অনেক বেশি মাইনে রাখবে না, যে আমরা কোনটা পরে খেললাম বা সেটা দেখতে কেমন দেখা গেল, সোশ্যাল মিডিয়ায় বাকি সবাই কে কী বললো। ব্যাপার হচ্ছে যে যারা এই জার্সিটা পরে খেলবে তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, এবং বিশ্ব মঞ্চে যদি তারা ভালো পারফর্ম করতে পারে তাহলে এই যে দেখছেন যে কথাগুলো আসে বিভিন্ন সময়, এগুলো আসলে ওইভাবে মাথায় নিয়ে চলার মতো আসলে সুযোগ বা সময় আমাদের হয় না। আমাদের আসলে যেটি হয়েছে যে আমরা আমাদের বাংলাদেশ দল এত বেশি ম্যাচগুলো, এত বেশি ব্যাক টু ব্যাক সমস্ত টুর্নামেন্ট, সব খেলাধুলার জন্য এত বেশিভাবে এঙ্গেজ ছিল যে আয়োজন করে অনেক সময় অনেক কিছু করার ইচ্ছা থাকলেও আমাদের সবসময় সেগুলো আমরা করে উঠতে পারি না। আর জার্সি বিসিবির মাধ্যমে পাওয়ার কথা যেটি বলছেন, সেটি এখনও বিসিবির মাধ্যমে পাওয়ার ব্যবস্থাটা আমরা শুরু করে কমপ্লিট করতে পারিনি। আমাদের এটা পরিকল্পনায় আছে। 2022 কাতার বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থনে জার্সি গায়ে সংবাদ উপস্থাপনা করেন সময় টেলিভিশনের উপস্থাপক। সংবাদ উপস্থাপকের এমন উদ্যোগকে সাধুবাদ জানাতে বিশেষ এক উদ্যোগ নেয় বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাস। আর্জেন্টিনার জাতীয় দিবসে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় সংবাদ উপস্থাপক তাজিন খন্দকারকে। আকাশী নীলদের জন্য আগামীতেও এমন সমর্থনের প্রত্যাশা বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূতের। 2022 কাতার বিশ্বকাপ। পুরো দুনিয়া যখন বিশ্বকাপ ফুটবলে বুঁদ, তখন একই চিত্র বাংলাদেশেও। প্রিয় দল আর্জেন্টিনার সমর্থনের দূরত্বটাও যেখানে হয়নি কোনো বাধা। সাধারণ দর্শক থেকে শুরু করে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপকও গায়ে জড়িয়েছিলেন সেই নীল জার্সিটা। সংবাদ উপস্থাপকের সেই উদ্যোগ বাংলাদেশ ছাপিয়ে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। এবার বিশ্ব চ্যাম্পিয়নদের সমর্থনে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাস। আর্জেন্টিনার জাতীয় দিবসে বিশেষ এক সংবর্ধনা দেওয়া হলো সময় টেলিভিশনের সংবাদ উপস্থাপককে। দূতাবাসের অনুষ্ঠানে বিশ্ব চ্যাম্পিয়নদের 3 তারকা সমৃদ্ধ জার্সি সহ বিশেষ উপহার দেওয়া হয় উপস্থাপককে। জার্সি পরা সেই সংবাদ উপস্থাপনায় বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরা হয় জায়ান্ট স্ক্রিনে।
এমন উদ্যোগে বাংলাদেশ আর্জেন্টিনার ফুটবল প্রীতি বিশ্ব দরবারে ফুটে উঠেছে বলে বিশেষ ধন্যবাদ জানান বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত H.E. মার্সেলো চেসা। বিশ্বকাপে তার এমন উপস্থাপনা আর্জেন্টিনার সবাইকে মুগ্ধ করেছে। আমাদের অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল তাকে বিশেষ কোনো সংবর্ধনা দেয়ার। তাজিনকে অনেক ধন্যবাদ তার এমন উদ্যোগের জন্য। আমি আশা করি আর্জেন্টিনার কাছ থেকে আমরা ক্রীড়া বা ফুটবলের খেলাধুলার যে সমস্ত কৌশল আছে সেগুলোর জন্য প্রশিক্ষণ নেওয়ারও তাদের কাছ থেকে সুযোগটা আমরা নিতে পারি। পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতরাও আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন এই অনুষ্ঠানে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। এবং অবসরে যাওয়ার আগে স্ত্রীর নামে মাদারীপুরে 90 একর জমি কেনেন বেনজির আহমেদ। জোর করে লিখে নেয়ার দাবি ফৌজদারি অপরাধ বলছেন আইনজীবীরা। এই ছিল সকালের সময়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ তামিম আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।